আনন্দ সকাল নিয়ে ফিরে এলাম বিরতির পর। অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথম দিন আজ, আর প্রথম দিনেই ঝড়ের পূর্বাভাস। একাধিক ইস্যু উঠে আসছে, তার মধ্যে অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এই নিট এবং নেট ইস্যু, যা নিয়ে মোদী সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছেন বিরোধীরা। মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো। ব্যাপক কেলেঙ্কারি প্রথমে আরএসএস এর শিবরাজ চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশে আমরা বারবার বলছি, চুরি যারা করেছিল সেই কেলেঙ্কারি সিবিআই কোনো তদন্ত করলো না, সবাইকে ক্লিন চিট দিল। আর নিট পরিচালনা করবে, নেট পরিচালনা করবে যারা, নিট পিজিটি পরিচালনা করবে যারা পিজি, তারা হচ্ছে এনপিএ, আরএসএস নির্দেশে বিজেপি, ওই যারা ব্যাপক কেলেঙ্কারি করেছিল তাদেরকেই মাথায় বসিয়ে। চয়নদা, প্রধানমন্ত্রী একেবারে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল তখন থেকেই বারবার বলেছেন যে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছেন, তাদের একজোট হওয়ার এটা প্ল্যাটফর্ম, এবং প্রচারে এসে বারবার তিনি বলে গিয়েছেন খুব নির্দিষ্ট করে ৪ঠা জুনের পর থেকে কিন্তু এজেন্সি সক্রিয়তা বাড়বে এবং যারাই টাকা নিয়েছেন তাদের কাছ থেকে কিন্তু সেই টাকাগুলো উদ্ধার করে সাধারণ মানুষকে ফেরত দেওয়া হবে। আপনার মনে হয় মানে এই ইস্যুগুলোতেই কি এবার ইন্ডিয়া জোট তারা সরব হতে চলেছে সংসদের অন্দরে? দেখুন, আপনারা একটা নির্দিষ্ট দিক অভিমুখে আপনার প্রথম থেকে আলোচনাটা করছেন, আমি একটু অন্য কথা যুক্ত করে দিচ্ছি। ওই অবশ্যই যেটা বলছেন সেটা সত্যি কথা, কিন্তু দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে তৃণমূল একা কিন্তু বিরোধী দল নয়, আমরা রয়েছি এবং অনেকেই কংগ্রেসও রয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলছি এবার গতবার যেমন সাংসদদের বহিষ্কার করে বুলডোজার চালিয়ে প্রশ্নগুলো আটকে দিয়েছিলেন, এবার সেটা সুযোগটা নেই। দুই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নির্দিষ্টভাবে কোনো বিষয়ে 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। আমাদের যারা সাংসদরা আছেন এবং অন্যান্য দলের যারা সাংসদরা আছেন তারা ইতিমধ্যেই জোরালো প্রতিবাদ জানিয়েছেন এবং পরিষ্কার সংসদের প্রথম দিন থেকেই এমনকি প্রোটেম স্পিকার যে দাঁড় করানো হয়েছে এবং পাশাপাশি আমাদের সাংসদের সংখ্যা যায় গণতন্ত্রে একজন সাংসদ থাকলেও তার প্রশ্ন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব নেই, যা আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূল থেকে একজন ছিলেন, শুনছে তাতে কিচ্ছু না, আপনি হাসছেন না, আমরা বলছি একটা বহুজাতিক বহুভাষিক দেশ, বহু সংস্কৃতির দেশ, সেখানে কেন্দ্রীয়ভাবে এই ধরনের পরীক্ষা চালানো সিস্টেমটি বাতিল করা উচিত। আমরা এই বিষয়ে বারবার সরকারকে চাপ দেব যে এই কেন্দ্রীয়ভাবে একটা পরীক্ষার মাধ্যমে, একটাই পরীক্ষার মাধ্যমে সারা দেশ জুড়ে সিলেকশনটা বন্ধ হোক, এই সিস্টেমটা সঠিক নয়। বেশ জয়, তাহলে এখানে প্রশ্ন থাকবে যে প্রথমত একেবারে ভোট চলাকালীন এই শেয়ার কেলেঙ্কারি যা কংগ্রেস ইতিমধ্যেই সরব হয়েছে, তারপরে ট্রেন দুর্ঘটনা এবং তারপরে নিট এবং নেট এবং পরপর দুটো বড় পরীক্ষা স্থগিত হয়ে যাওয়া, একেবারে শুরুর দিন থেকে কি চাপে থাকবে কেন্দ্রে এই মুহূর্তে সরকার? আমি একটা ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছিল জানেন তো, এবং যখন প্রেস কনফারেন্স করে ওখানে একটা বড় এলইডি স্ক্রিন দেখাচ্ছিলেন এটা নাকি শেয়ারের কেলেঙ্কারি হেনা তেনা। যে রাহুল গান্ধী বক্তব্য বলছে ওনার 4 কোটি টাকার বেশি ইনভেস্ট করা আছে শেয়ারে এবং ওনার প্রফিট হয়েছে ওই শেয়ারে, সেটা কিন্তু ওখানে মেনশন করলেন না। তো আদপেও এখানে কোনো এরকম কিছু হয়নি। দুটো দিনে ইনভেস্ট করার কথা বলেছিলেন, আমি বলছি যে কোনো রাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা আশা করেছিলেন ওই নির্দিষ্ট দুটো দিনে কিছু হবে। মানে আমি বলছি যে কোনো সাধারণ মানুষ বা যে কোনো যারা এক্সপার্ট এসব শেয়ারে, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা এই সময়টা ইনভেস্ট করতে বলে। সেখানে কেউ যদি বলে সেটা কোনো ভুল কথা না। আমার এখন অন্য জিনিস দেখা এখন জিনিসটা দেখার কি জানেন তো, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পাশে বসে ধর্ণা দিয়েছিলেন না, উনি কোনোভাবে এখন বিহারে গিয়ে তেজস্বী যাদবের পাশে বসে ধর্ণা দেবেন কিনা সেইটাই দেখার এখন অপেক্ষা। কিন্তু নীতিশ কুমার আবার কতদিন নরেন্দ্র মোদীর পাশে থাকবেন, কারণ সিবিআই আধিকারিকরা গিয়ে আবার সেখানেই মার খেয়েছে এবং বিহার পুলিশ কিন্তু সরব হয়েছে। জয়, চিন্তার কথা কিন্তু সেটাই, কারণ সংখ্যাটা কিন্তু নীতিশ কুমারের হাতে রয়েছে আর যার উপর নির্ভর করতে হবে স্বয়ং প্রধানমন্ত্রী। একেবারেই সংসদের দিকে আমাদের নজর তো থাকবেই। সরকার পক্ষের তরফ থেকে কি প্রতিক্রিয়া আজ দেওয়া হয় সংসদে নজর রাখতেই হবে। তবে আনন্দ সকালে আমাদের যে পরের বিষয় তা হলো রাজ্যে কি ফের সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশের জঙ্গি মডিউল। কাঁকসায় ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। মে মাসে বাংলাদেশে গ্রেফতার 2 আনসার আল ইসলাম জঙ্গি। ধৃতদের জেরায় আনসার আল ইসলামের বাংলা যোগের তথ্য। আনসার আল ইসলাম ওরফে শাহাদাত বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন। শাহাদাতের বাংলা মডিউলের মাথা ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ, এমনটাই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত মোহাম্মদ হাবিবুল্লাহ।
ধৃত অভিযুক্ত কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাকিস্তান সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে শাহাদাতের মডিউল, এমনটাই এসটিএফ সূত্রে জানা গিয়েছে। ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা বেঙ্গল এসটিএফ এর ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আমি যাব। মিস্টার চট্টোপাধ্যায়, ফের একটা জঙ্গি মডেল এবং খুব উল্লেখযোগ্যভাবে সেটাও কিন্তু এই বাংলায়। কেন বারবারই আমরা যে প্রশ্নটা করি, কোথাও কি বাংলা সেফ প্যাসেজ, একেবারে নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে উঠছে এই দুর্বৃত্তদের? দেখুন, আমি 1990 থেকে যদি ট্রেস ব্যাক করি, যখন থেকে আমি নিজে ডিল করতাম এই সাবজেক্টটা, 1990 থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রচণ্ড যোগাযোগ আছে। এই যে আপনি আনসারুল ইসলাম যে পার্টিটা বললেন, এই মডিউলটার মেন যদি আপনি ট্রেস করেন, এই মডিউলটা তো একা নয়, ভীষণ বাংলাদেশের যেসব সক্রিয় 7-8টা জঙ্গি সংগঠন আছে, তার মধ্যে জামায়াতুল মুজাহিদিন দুটো হয়ে গেছে এখন, জামায়াতুল মুজাহিদিন, নিউ জামায়াতুল মুজাহিদিন, যাদের ক্রীড়াকম্ব আপনি দেখেছেন খাগড়াগড়ে এটসেট্রা, যারা অত্যন্ত সক্রিয় ইন পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল ইন আসাম, এই দুটো জায়গাতে অত্যন্ত সক্রিয়। এই যে মডিউলগুলো দেখছেন, এই মডিউলগুলো হচ্ছে যে এখানে একটা যেটা তৈরি করার চেষ্টা করছে, যেটা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান এবং অন্যান্য এজেন্সি যে জড়িত আছে, সেটা হচ্ছে যে এখানে একটা সাউথ ইস্ট এশিয়ান কংগ্লোমারেশনের মধ্যে তৈরি করার মধ্যে একটা প্রচেষ্টা রয়েছে একটা। সেই প্রচেষ্টায় ওয়েস্ট বেঙ্গল একটা পার্ট, ইন্ডিয়া একটা পার্ট এবং বাংলাদেশও একটা পার্ট। এবং এই যে এদের যে যোগাযোগ, এই যোগাযোগটা কিন্তু আমাদের এখানে যেসব মডিউল রয়েছে, আমাদের যেসব আহলে হাদিস যে মডিউলগুলো আছে, আহলে হাদিসে প্রচুর লোক আমাদের আছে যাদের সঙ্গে এদের যোগাযোগ। কারণ মেন হচ্ছে এদের সালাফিজমে চলে, এবং সালাফিজমে যতগুলো সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো অ্যাকশন নেয়নি। সব থেকে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি এদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে, প্রচুর আইডেন্টিফিকেশন হয়েছে, কিন্তু তাদের উপর নজরদারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেই। আমি পজিটিভলি আপনাকে টিভিতে বলে যাচ্ছি, যদি থাকে তাহলে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল বাংলাদেশ বা অন্যান্য যে গোষ্ঠীগুলো, এবং এরা এখন অত্যন্ত সক্রিয় হয়ে ওয়েস্ট বেঙ্গলটাকে ইউজ করছে। এবং ফ্রিঞ্জ এরিয়া ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জায়গা আছে, প্রত্যেক জায়গাটা ছড়িয়ে আছে। একটা দুটো কেসও ধরা পড়ছে কাঁকসাতে, আজকে নয়, কাঁকসায় প্রথম ধরা পড়ে আপনার আইএস মডেল ধরা পড়েছে কাঁকসাতে। একদম। আমি এই জায়গায় সমীর বাবুর কাছে আসবে। সমীর বাবু, কোথায় তাহলে বাংলা পুলিশের ইন্টেলিজেন্স কোথায় কাজ করছে? একের পর এক জঙ্গিরা এখানে আশ্রয় নিচ্ছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে, তারপরও সক্রিয়তা কোথায়? দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন দেশের মধ্যে 14টা রাজ্যে এই ধরনের জঙ্গি কার্যকলাপ চলছে। তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। আমি প্রধানমন্ত্রী বা বিজেপি বা অন্য কাউকে, আমি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করব যে বিএসএফ কারা চালায়, কে চালায়, জঙ্গিরা ঢুকছে কোথা দিয়ে। অবশ্যই যদি রাজ্য পুলিশের দায়িত্ব থাকে, বিএসএফ এরও কম নয়, পুরোটাই স্বাভাবিক। বিএসএফ এর দায়িত্ব যখন থাকবে, তার পাশাপাশি এরা এখানে বাড়ি ভাড়া নিচ্ছে, মাসের পর মাস থাকছে, রেকি করে বেড়াচ্ছে, সেটা তো দেখার কথা রাজ্য পুলিশের। সেই দায়িত্বটা কিভাবে তারা সেইভাবে এড়াতে কি করে পারে রাজ্য পুলিশ? একক কমিউনিকেশন নিশ্চয়ই আছে, এগুলো দেখাও, তদন্ত চলছে। বেশ, আমি একটা জিনিস বলি, এটার মধ্যে রাজনীতির কোনো জায়গা নেই। এক হচ্ছে বড় সিকিউরিটি ফোর্স, পশ্চিমবঙ্গের পুলিশ এবং স্পেসিফিক্যালি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যেটা আইবি বলি আমরা, সেটা কিন্তু রীতিমতো নিজেদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে চরম কোঅর্ডিনেশন দরকার। এছাড়া এই জিনিসগুলো সম্ভব নয়, বিশেষ করে যে থানা এরিয়াগুলো বর্ডার এলাকায় আছে, তাদের সঙ্গে বিএসএফের একটা খুব চরম কোঅর্ডিনেশন দরকার। এবং প্রতিনিয়ত ইন্টেলের থেকে নেওয়া উচিত আপডেটস, যে কোথায় কোথায় কারা কারা ঢুকছে, কোথায় থাকছে না থাকছে। কারণ সব থেকে না, আমি বলছি যেখানে সক্রিয় নেই সেখানে অ্যাকশন নেওয়া উচিত, সে যেই হোক, বিএসএফ হলে। কিন্তু সেখানেও আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও বিএসএফ বা ইন্টেল বিস্ফোরণ ঘটলো, এর আগে সাংসদ মারা গেছে, বাংলাদেশের সাংসদ মারা গেছেন কয়েকদিন আগে, খুন হয়েছে আমাদের এই কলকাতায় নিউ টাউনে। তো এই জিনিসগুলো কখন হয়? যখন কোথাও না কোথাও এরকম হতে পারে যে ইন্টেল আসার পরেও পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে অ্যাকশন নিচ্ছে না, সেগুলো খতিয়ে দেখা উচিত। কোথাও একটা সমন্বয়ের অভাব, এবং সেই কারণে বারবার বাংলার নামটাই সামনে আসছে। তার কারণ মোহাম্মদ হাবিবুল্লাহ এই প্রথম নয়, এর আগেও কিন্তু বাংলায় একের পর এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে। দেখাবো আপনাদের। 2014 সালের 2রা অক্টোবর দুর্গাপুজোর অষ্টমীর দুপুরে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়।
তীব্র বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এক দশক পর তার প্রায় 50 কিলোমিটার দূরে কাঁকসায় মিলল নতুন জঙ্গি মডিউলের হদিশ। জঙ্গি যোগের সন্দেহে গ্রেফতার করা হলো এক কলেজ পড়ুয়াকে। খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্তে সামনে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বা জেএমবি নেটওয়ার্ক। বিস্ফোরণের মূল চক্রী হাতকাটা নাসিরুল্লাহ 2017 সালে ধরা পড়ে বাংলাদেশ থেকে। আর এবার কাঁকসায় ধৃত সন্দেহভাজন জঙ্গিরও মিলল বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এখানকার মডিউলের মূল মাথা হল ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ। আল কায়দা, লস্কর-ই তৈয়বা, ইসলামিক স্টেট, ইন্ডিয়ান মুজাহিদিন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা আনসারুল বাংলা, গত 2 দশকে বঙ্গের মাটিতে এই সমস্ত জঙ্গি সংগঠনের উপস্থিতি বারবার সামনে এসেছে। ব্যাঙ্গালোরের ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে লোকসভা ভোটের আগেই বাংলা থেকে 2 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। আর তার কয়েক মাসের মধ্যেই বাংলায় ফের গ্রেফতার হলো এক সন্দেহভাজন জঙ্গি। জঙ্গিদের জাল এ রাজ্যে কতটা ছড়িয়েছে? এই অপারেশন এগেইনস্ট দ্য টেররিস্ট অর দিস বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স, সেটাকে আরো কম্প্রিহেন্সিভ ম্যানারে করতে হবে। আমাদের এইটার উপরে যথেষ্ট অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের যেটা করার দরকার এখন, ইমিডিয়েটলি উই শুড গো ইনটু অপারেশন, এবং সেখানে অন্ততপক্ষে অ্যাজ এ ম্যাটার অফ অপারেশনাল রিকোয়ারমেন্ট সেখানে যেন আমাদের কোনো রকম খামতি না থাকে, এবং ইমিডিয়েটলি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ তিনটে মিলে তাদের সঙ্গে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। কিন্তু কেন বারবার টার্গেট কলেজ পড়ুয়ারা? কিভাবে করা হতো কলেজ পড়ুয়াদের মগজধোলায়? সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের ঘটনায় ফের উঠছে এই সব প্রশ্ন। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল, ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে। এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায়, তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। প্রধানমন্ত্রী বা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজরে আনেননি যে এই জঙ্গি এখানে আসছে বা ঢুকছে? আর স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী কেন জিজ্ঞেস করছেন না, বিজেপি কেন জিজ্ঞেস করছে না যে সীমানায় তো বিএসএফ আছে, তার মধ্যে ঢুকছে কি করে? বঙ্গে ফের জঙ্গি মডিউলের হদিশ, বিরোধীদের নিশানায় তৃণমূল। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। একের পর এক জঙ্গি গ্রেফতারের পর প্রশ্ন উঠছে, বাংলা কি তবে সত্যিই পরিণত হয়েছে জঙ্গিদের সেফ করিডোরে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। চয়নদা, আমি যদি কয়েক মুহূর্তের জন্য এটা মাথা থেকে বার করে দিই যে দায় কার, দায়িত্ব কার, কে দায়িত্ব এড়ালো, কার কতটা খোঁজ খবর নেওয়ার ছিল, আমি যদি সেটাকে পাশে রাখি, কিন্তু এখানে যদি এভাবে ভাবি, একটার পর একটা যে জঙ্গি মডিউলগুলো এখানে আসছে, কার্যকর হচ্ছে, সক্রিয় হচ্ছে, আমরা জানতে পাচ্ছি বছরের পর বছর ধরে, এক একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেগুলো নিয়ে যে কাটাছাড়া করা প্রয়োজন, সেগুলোর যে পোস্টমর্টেম প্রয়োজন, এবং তারপরে যে একটা পার্মানেন্ট ফিল্ড কোথাও বানানো দরকার যাতে ভবিষ্যতে না হয়, সেই ঘটনাগুলো কি আদৌ এ রাজ্যে ঘটে? রাজ্য পুলিশ কি আদৌ সেই কাজগুলো করে না? তার প্রধান কারণ হচ্ছে যে দুটো। আপনাকে একটু এইটার ব্যাখ্যা দিয়ে দিই। এই যে ঘটনাটা ঘটেছে না, যে কাঁকসার যে ছেলেটি ধরা পড়লো, এর সন্ধান বাংলাদেশে চট্টগ্রামে গত 2 দিন আগে 2জন ধরা পড়েছে। তাদের কাছ থেকে এই সোর্সটা পাওয়া যায়। হ্যাঁ, এর লিডটা পাওয়া যায়। এর লিডটা পাওয়া যাওয়ার পর যখন ধরা পড়ে, তখন দেখা যাচ্ছে এই 2017-তে যখন আল কায়দারা আফগানিস্তান ক্ষমতায় আসে, ওই আল কায়দাদের আল কায়দার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এরা এই ধরনের কাজগুলো শুরু করে। 2014 সালের 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ, আপনার মনে পড়তে পারে খাগড়াগড়ে যে ঘটনাটা ঘটে। খাগড়া এই জঙ্গিদের যে সাপ্লাই লাইন, এই সাপ্লাই লাইনের অসতর্কতার জন্যই এই ঘটনাটা ঘটে, সেটা আজকে কিন্তু তারপরে কি দাঁড়ালো? ওই 2014 থেকে আজকে 2024, 10 বছরে কোনো রকম যে ইন্টিগ্রিটি যে থাকবে না, একদম যেটাকে তদন্তের জায়গাগুলো, এটা স্যার এবং শ্রমিক ভালো বলতে পারবে, এই যে তদন্তের জালটা বিছিয়ে দেওয়া সঠিকভাবে,
আমার পশ্চিমবাংলার গ্রামের একটি যুবক, তার মাথায় কিভাবে এই ধরনের অদ্ভুত সাম্প্রদায়িক ভাবনা ঢোকে, কিভাবে ধর্মীয় জঙ্গিদের সমর্থন করা কথাবার্তা ঢোকে, এটা এখনো পর্যন্ত পারা যাচ্ছে না মনে হচ্ছে। সব থেকে বড় ব্যাপার, এর আগেও আমরা বহু জঙ্গি যোগ দেখেছি এবং আপনারা জানেন যে নিউ টাউন থেকেও জঙ্গিরা এর আগে এই এসটিএফ এসে ধরেছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি বিদেশি যোগ থাকে, যেখানে বলা হচ্ছে বারবার বিদেশি যোগের কথা, বিদেশি যোগে দেখুন বিএসএফ এর পাশাপাশি আমি বলবো যে বিদেশ থেকে আসতে গেলে সেখানে একটা পাসপোর্টের ব্যাপার আছে, সেখানে এক্সটার্নাল মানে অ্যাফেয়ার্স তারা কিভাবে এই ধরনের পাসপোর্ট না চেক করে ছেড়ে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে যে এখানে তারা যখন থাকছে এখানকার ডকুমেন্টসও তারা বিভিন্ন রকম জালি কাগজপত্র দিয়ে বানিয়ে নিচ্ছে, তাহলে সেইগুলোও কোনোভাবে চেকিং করা হচ্ছে না। সমন্বয়ের অভাব কিন্তু একটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে যদি নতুন কেউ এলো বা অন্য দেশ থেকে কেউ এলো, লোকাল একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা, বারাসাত, অশোকনগর, বনগাঁর পর গাইঘাটা। ছেলে ধরা সন্দেহে উত্তর 24 পরগনায় গণপিটুনি চলছেই। গাইঘাটায় ছেলে ধরা সন্দেহে যুবককে পুলিশের সামনেই গণপিটুনি, পরে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে বনগাঁ ঠাকুরপল্লীতেও ছেলে ধরা সন্দেহে ভবঘুরেকে গণপিটুনি। বনগাঁয় গণপিটুনির ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। গুজব রটানোর অভিযোগে গ্রেফতার আরও এক। মিস্টার চট্টোপাধ্যায়, 5 দিনে 5টা ঘটনা, 5টারই জায়গা কিন্তু উত্তর 24 পরগনায়। বিশেষ কোনো কারণ আছে কি? ডেফিনেটলি শুনুন, এটা দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে রিয়েল ভবঘুরে তারাও এদের ভিকটিম হতে পারে, আরেকটা হচ্ছে কাউকে টার্গেট করলেন তাকে কিন্তু এই কেসে ফাঁসাতে পারেন। তাকে একটা, যেমন দেখবেন অনেক সময় দেখবেন আপনারা যে ট্রেনে বসে দেখবেন হঠাৎ পকেট মার বলে চিৎকার করলো এবং অরিজিনাল টার্গেট ভিকটিমকে তারা পিটিয়ে দিল। এই যে গণপিটুনি জিনিসটা একটা ভীষণ ক্রিমিনোলজিতে একটা বিরাট সাইকোলজিক্যাল। কেন কেউ জানা না যে কাকে যখন মারছে যে পিটানে দিচ্ছে, কি জন্য পিটাতে জানে না, পিটাচ্ছে আমিও দুর্দান্ত মেরে চলে গেলাম। এবং এখানেও কোথাও পুলিশের ভূমিকাটা কি? 5 দিনে 5খানা ঘটনা ঘটে গেল একটা উত্তর 24 পরগনায়। না, অ্যারেস্ট হয়েছে তো আপনারা। না, অ্যারেস্ট হয়েছে, কিন্তু ঘটনা এই যে প্রবণতাটাকে তো থামাতে হবে। ডেফিনেটলি আমি মনে করি কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া কারো উচিত নয়। আইনের রক্ষক যখন পুলিশ, তার কাছেই সমস্তই করা উচিত এবং পুলিশই তদন্ত করবে কি ঘটনা থেকে কি হয়েছে। এবং স্বাভাবিকভাবে গুজব খুব ডেঞ্জারাস জিনিস, এটা যত তাড়াতাড়ি ছড়ায় না ছড়ালেই ভালো। গুজব রটিত সামাজিক ব্যাধি, এবং যারা আমরা দেখতে পাচ্ছি যারা টার্গেটেড রয়েছে তারা নেহাতি গরিব মানুষ, তারা কোনো কারণে ওখানে এসেছেন, একটু অচেনা মুখ থাকলেই তাদেরকে এইভাবে ভিকটিম করা হচ্ছে। এইটা একটা সামাজিক প্রবণতা। এই সামাজিক প্রবণতার এগেইনস্টে সামাজিক যে সংগঠনগুলো আছে তাদের প্রচার চালানো উচিত। একেবারে অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।